আসলেই ঘোষণাপত্রের সনদের একটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে সনদের খসড়া বা ঘুরছে, কিন্তু সেটা কিন্তু ফাইনাল না এখনো। যতক্ষণ না ফাইনাল ভার্সনটা আসছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না। ঘোষণাপত্রের অনেক ভুয়া খসড়া বা অনেক পূর্বের খসড়া যদিও আছে, ঘোষণাপত্রের মূল কপিটা এখন পর্যন্ত আমিও দেখতে পারিনি, তবে মোটামুটি একটা ধারণা আছে ইন প্রিন্সিপাল। আপনারা জানেন যেহেতু এই সময়ে ঘোষণাপত্র দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে প্রথম দিক থেকে একটা ছিল যে বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর সাথে একটা বোঝাপড়ার মাধ্যমে, ইন প্রিন্সিপাল একটা বোঝাপড়ার মাধ্যমে ঘোষণাপত্রটা দেয়া। এবং ঘোষণাপত্রের বিষয়ে এতটুকুই আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে এই ঘোষণাপত্র জুলাই গণ অভ্যুত্থানের জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, জনগণের যে উইল ছিল, এবং যে ঐতিহাসিক প্রেক্ষাপটে এই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে, সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে জাস্টিফাই করে। এবং এই ঘোষণাপত্র শুধু একটা পলিটিক্যাল ডকুমেন্ট না, এটার যথাযথ সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। এমন একটা দেশে ছিলাম যেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কেউ যদি কাকুর উপরে কাপড় পরে তাকে জামাত শিবির ট্যাগ দিয়ে মারা হতো, এমনকি সেটা হত্যা পর্যন্ত বলা হতো গেস্টরুম নির্যাতনে। কেউ ফেসবুকে পোস্ট করা তো দূরের কথা, কমেন্ট কিংবা কোনো জায়গায় যদি কারো পছন্দসই রিয়েক্ট না করতো, তাকেও ডিজিটাল নিরাপত্তা আইনে জেলে নিয়ে যাওয়া হতো। আমরা দেখেছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোন খাদিজাকে কীভাবে 1 বছরেরও বেশি সময় জেলে থাকতে হয়েছে। আমরা আপনার ফাহাদকে দেখেছি আধিপত্যবাদের বিরুদ্ধে একটা ফেসবুক পোস্টের জন্য তাকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে। সেই বাংলাদেশ থেকে আজকের বাংলাদেশ, এই যে বাক স্বাধীনতা থেকে শুরু করে যে নাগরিক অধিকার পাওয়ার যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট এই গণঅভ্যুত্থান তৈরি করে দিয়েছে, সেটা বিশেষভাবে বলার কোনো প্রয়োজন নেই। তবে আমরা আমাদের এক দফায় যেটা বলেছি যে শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, প্রথম অংশ তো 5 অগাস্ট আমরা সফল করতে পেরেছি, কিন্তু এই এক দফার যে দ্বিতীয় অংশ, সেটা সফল করার ক্ষেত্রে আমাদের গ্র্যাজুয়াল উদ্যোগের মধ্য দিয়ে যেতে হয়েছে এবং এখনো হচ্ছে। ফ্যাসিবাদী যে ব্যবস্থা সেটা তো একদিনে তৈরি হয়নি, বা শেখ হাসিনা 16 বছরও তৈরি হয়েছে সেটা আমি বলবো না। আর সরোয়ার তুষার ভাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এটার শুরুটা হয়েছে 72-এর সংবিধান থেকে, এবং সেটা আমাদের যে সরকারে এসেছে তারা তাদের সুবিধা মতো সেই সংবিধানের পরিবর্তন করতে করতে সেটাকে আরও 72-এর সংবিধানের একদম খারাপ ভার্সনটার অবস্থায় আমরা এখন আছি, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আক্ষরিক অর্থে সংবিধান পরিবর্তন করেনি বা করতে পারেনি। এবং আমরা যদি 5 অগস্টের কথা বলি, সেখান থেকেই তো প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবটা শুরু হলো। 5 আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে, তখনও জয় পরাজয় আসলে সেরকমভাবে নিশ্চিত হয়নি। শেখ হাসিনা কখন পালিয়ে গেল? 1:15 সম্ভবত হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে গেল। কিন্তু আমরা যতদূর জেনেছি 11টা বাজে ক্যান্টনমেন্টে আমাদের রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে, যারা রাজনৈতিক দলগুলো তো দেশের জনগণকে রিপ্রেজেন্ট করে ফর্মালি, এবং তারা স্বীকৃতি জানিয়ে সেখানে গিয়েছেন। আন্দোলনের কারণে তাদের যেতে বিলম্ব হয়েছে, কিন্তু সেই মিটিংটা ডাকা হয়েছিল 11টায়, যখন পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যায়নি, বা পালিয়ে যাওয়ার সম্ভাবনা বা পালিয়ে যাওয়ার পেছনের যেই কার্যকলাপ বা আমাদের অভ্যুত্থান, আমাদের লং মার্চ গণভবন অভিমুখে, সেটা চলমান অবস্থায় ছিল। যে কোনো কিছু হতে পারতো, আমাদেরকে গুলি করে সেদিন এই লং মার্চকে ব্যর্থ করে ফেলা হতে পারতো। সেক্ষেত্রে চিত্রটা আসলে কি হতো, এই প্রশ্নটা আমি রাখতে চাই, কারণ আমার জায়গা থেকে এখন মতামত দেওয়াটা বোধহয় শোভনীয় হবে না বা অনেকে পছন্দ করবে না। এবং আমাদের এই গণঅভ্যুত্থানের যে এজেন্সি বা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের যে এজেন্সি, সেটা আরো অন্যান্য পাওয়ার স্ট্রাকচারের হাতে দিয়ে দেওয়া হলো, এবং সেখানে
এক প্রকার অ্যাগ্রি করে আসা হলো। আমি জানি কয়েকটা রাজনৈতিক দল বিরোধিতাও করেছে, তারা সেখানে বলেছে যে ছাত্র নেতৃত্বের সাথে বসা প্রয়োজন, গণঅভ্যুত্থানের নেতৃত্বের সাথে বসা প্রয়োজন। তারপরেও সেখানে এক ধরনের মতানৈক্য থাকা সত্ত্বেও সেখানে এক ধরনের এজেন্সি দিয়ে আসা হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের, এবং সেটার ঘোষণাও আসলো। যদিও সম্ভাবনা ছিল সামরিক শাসনের, এবং আমাদের তখনকার বক্তব্যে আপনারা দেখেছেন যে আমরা কোনোভাবেই বাংলাদেশে গণতান্ত্রিক যেই ধারাবাহিকতা সেটাকে সে সময় ভঙ্গ করতে চাইনি, কারণ এর আগের সামরিক শাসনের অভিজ্ঞতা আমাদের জাতির রয়েছে, এবং সবচেয়ে বেশি রয়েছে পাকিস্তান আমলের সামরিক শাসনের অভিজ্ঞতা, এবং সবচেয়ে রিসেন্ট রয়েছে ১/১১ অভিজ্ঞতা। যখন আমার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে কথা হয়, তার নামটা যখন আমরা ঘোষণা করি, এর আগে নাহিদ ভাই এবং আমার একটা কনফারেন্সে কথা হচ্ছিল, তখন তিনিও আমাদেরকে খুব স্পষ্টভাবে এটা বলেছেন যে আমি যদি আসি তাহলে একটাই শর্তে আসতে পারে, সেটা হচ্ছে অথরিটি নিয়ে যেন আমরা কাজ করতে পারি। আমাদেরকে যেন পেছন থেকে, ওনার ইঙ্গিতটা ১/১১ সরকারের প্রতি ছিল। সরাসরি সেই ১/১১ মতো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলেও নানাভাবে চাপ প্রয়োগ করে এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক শক্তির সাথে এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে এই সরকারকে একটা অথরিটেরিয়ান বা ওই ধরনের কর্তৃত্ব দেওয়ার সরকার হিসেবে গড়ে উঠতে বাধা দেওয়া হয়েছে, এবং অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছেন। গণঅভ্যুত্থানের শক্তিদের মধ্যে বিভাজন এর একটা বড় কারণ হিসেবে আমি এটাকে মার্ক করতে চাই। ফলে যেটা হয়েছে, আমরা যে ধরনের ড্রাস্টিক্যাল চেঞ্জ চেয়েছিলাম সেটা বাস্তবে সম্ভব হয়নি। তবে এখানে আরেকটা জিনিস মার্ক করা প্রয়োজন, যেটা বাস্তবতা। এই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক শক্তি কিংবা কোনো এমন কোনো শক্তি যার কাছে খুব স্পষ্টভাবে লিখিত কিংবা ডকুমেন্টেড আছে যে এই গণঅভ্যুত্থানের পরে কি হবে, এমন কোনো শক্তির হাত ধরে কিন্তু হয়নি। ৫ আগস্ট পর্যন্ত তো আমরা স্পষ্টভাবে বলতে পারিনি যে এই জায়গায় এই পরিবর্তনগুলো আমরা চাই। তখন বাস্তবতা এরকম ছিল, এবং তখন এত দ্রুত ঘটনাগুলো ঘটে গিয়েছিল যে এই প্রস্তুতি নেওয়ার সময়টা এবং এই বোঝাপড়াটা এইগুলি কত ছাত্রের ছিল না। এই বাস্তবতাটাও আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা গুম অবস্থায় ছিলাম, আমরা যোগাযোগ করতে পারছিলাম না, ইভেন আমাদের সহযোগীদের সাথে যোগাযোগ করতে পারছিলাম না, ফোন বন্ধ করে রাখতে হচ্ছিল। এবং সেই বাস্তবতার কারণেই আমরা ৫ই আগস্টে একটা ঘোষণাপত্র দিতে পারিনি। আমাদের তখন একটা 5 পয়েন্ট রূপরেখা দিতে হয়েছিল, যে একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার আমরা গঠন করতে চাই, গণহত্যার বিচার করতে চাই, রাজবন্দীদের মুক্তি দিতে চাই, আপনাদের যদি মনে থাকে। সেখানে কিন্তু আমাদের একটা ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল একটা সফল গণঅভ্যুত্থানের পরে, কিন্তু সেটা প্রস্তুত করা সম্ভব হয়ে ওঠেনি সেই সময়কার বাস্তবতায়। সেটা একটা আফসোস হিসেবে আমার আছে, এবং আমার সহযোদ্ধা যারা ছিলেন তাদের প্রত্যেকেরই আছে। তবে সুসংবাদ হচ্ছে আগামী 5ই আগস্ট, আজ থেকে 3 দিন পর আমরা সেই ঘোষণাপত্র ঘোষণা করার মতো একটা জায়গায় পৌঁছাতে পেরেছি, এবং সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার একটা ঐকমত্যে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আসতে পেরেছি। এটা একটা সুসংবাদ। তবে আমরা একটা গ্র্যাজুয়ালিজমের দিকে গিয়েছি 5 আগস্টের পরে, যে আমরা এই গণঅভ্যুত্থানকে একটা গ্র্যাজুয়াল প্রক্রিয়ার মধ্য দিয়ে সফল করবো, এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপটাকেও আমরা আমাদের ঐকমত্য কমিশন, 11টা সংস্কার কমিশন, ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার নিয়েছে, এবং সেটাও মোটামুটি চূড়ান্ত পর্যায়ের দিকে আছে। এখন পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে মতানৈক্য আছে, সেগুলোর মতৈক্যে যদি রাজনৈতিক দলগুলো পৌঁছাতে পারে, তাহলে আশা করি 8ই আগস্টের মধ্যে জুলাই সনদ, যেটা আমরা বলছি জুলাই চার্টার, সেটার বিষয়ে একটা চূড়ান্ত ঘোষণা, চূড়ান্ত একটা বোঝাপড়ায় আসা সম্ভব হবে। স্যার তো সবাই যেটা বললেন যে পদ্ধতিটা কি হবে, সেটা কি গণভোট হবে? কোনো রাজনৈতিক দল গণভোটের কথা বলছে, কেউ গণপরিষদের কথা বলছে, যে সাংবিধানিক কাউন্সিল গঠন করার কথা বলছে, কেউ বলছে নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া বা তাদের গুডউইলের উপর ছেড়ে দেওয়ার কথা বলছে। তো সে বিষয়ে রাজনৈতিক ঐকমত্যে আশা করি পৌঁছানো সম্ভব হবে, এবং যতই আমরা ঐক্যমত্যে পৌঁছাই, যতই আমরা পেপার ওয়ার্ক করি, দিন শেষে একটা বিষয় খুব স্পষ্ট এবং একটা বিষয় খুব লেভারেজ থেকে যায়, সেটা হচ্ছে ক্ষমতায় যে থাকে তার গুডউইল। তার যদি গুডউইল না থাকে, সে যে কোনোভাবে
আমাদের দেশে না এবং পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে গণতন্ত্র হয়েছে, সংবিধান হয়েছে, কিন্তু তারপরে ক্ষমতায় যাওয়া যায় তাদের গুডউইলের কারণে সেটা কন্টিনিউয়েশন কিন্তু সেভাবে সম্ভব হয়নি। যেটা সারোয়ার তুষার ভাই তিনি আরো বিস্তারিত বর্ণনা করেছেন যে আমাদের জনগণের ম্যান্ডেট নিয়ে যেই সরকার গঠিত হয়েছে তারা এসে জনবিরোধী কাজ করতে তাদের কিন্তু হাত কাঁপেনি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের জুলাই গণঅভ্যুত্থান সবচেয়ে বড় যে পরিবর্তনটা বাংলাদেশে সোসাইটির মধ্যে করেছে সেটা হচ্ছে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা, মানুষের মধ্যে স্পিক আউট করার মানে কথা বলার যেই সংস্কৃতি সেটা তৈরি করেছে আমাদের, বিশেষ করে যে আমাদের তরুণ প্রজন্ম যারা বাংলাদেশের ভবিষ্যৎ এবং বর্তমান অবশ্যই তাদের মধ্যে এই সচেতনতা তৈরি করেছে, যার ফলে আমরা যে কোনো রাজনৈতিক দল বা যেই ক্ষমতায় আসুক তার গুডউইল থাক বা না থাক তাকে প্রভাবিত করার মতো একটা জনগোষ্ঠী, একটা সচেতন রাজনৈতিক সচেতন জনগোষ্ঠী বাংলাদেশে তৈরি হয়েছে এবং এটাকে সামনের দিনে আরো নার্চার করাটা আমাদের সকলের ঐক্যবদ্ধ দায়িত্ব। আচ্ছা, উপদেষ্টা আসিফ মাহমুদকে একটু কোশ্চেন করতে চাই সম্পর্ক প্রশ্ন, সেটা হলো গিয়ে আসন্ন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই যে সনদ হবে আর কি, সেটা কি জুলাই যে কমিটমেন্ট রয়েছে ফ্যাসিবাদী ব্যবস্থার নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটার যে বাস্তবায়ন করার যে মানে বাস্তবতা আমরা যেটা দেখতে পাচ্ছি, যে কথাগুলো নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল জোটের রূপরেখার মাধ্যমে বা এর মাধ্যমে বিলোপ করে দেওয়া হবে না, রাজনৈতিক সরকারকে কি এই সংস্কার প্রক্রিয়ায় বাধ্য করার দিকে? প্রথমত যে প্রশ্নটা এসেছে যে প্রক্রিয়াটা কি হবে, প্রক্রিয়াটা এখনো যেহেতু ঐক্যমত্য কমিশনে ডিসাইড হয়নি, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রক্রিয়াটা অবশ্যই বাংলাদেশের যে প্রক্রিয়াই হোক সেটা বাংলাদেশের জনগণের রিপ্রেজেন্টেশন বা জনগণের যে উইল, সেই উইলের মাধ্যমে বাস্তবায়নটাই একটা সবচেয়ে গ্রহণযোগ্য এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হবে বলে আমি বিশ্বাস করি। তবে সেটা ঐক্যমত্য কমিশনে ডিসাইড করার বিষয় আছে। তবে জনগণকে রিপ্রেজেন্ট করে ফর্মালি রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশন যখন আলোচনা করছে তার ফর্মাল বডির সাথে বসা ছাড়া আর কোনো মডেলিটি আসলে ছিল কিনা সেই বিষয়টি আমি জানি না। তবে শেষ প্রশ্নটা